সুচিকিৎসার দাবিতে সড়কে অভ্যুত্থানের আহতরা। ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আজীবন চিকিৎসা সহ নানা সুবিধা দিতে হচ্ছে নীতিমালা। সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, তিতুমির নিয়ে আলাদা পরিকল্পনা নেই জানালেন শিক্ষা উপদেষ্টা। সড়কে আজও শিক্ষার্থীরা। নির্বাচনের দেরি হলে ফের জেকে বসতে পারে স্বৈরাচার। সংস্কার বাস্তবায়নে ভোটের বিকল্প নেই বললেন তারেক রহমান। বর্ষার আগে ঢাকার ৬টি খাল সংস্কার শুরু। পুনরুদ্ধারে বাধা এলে একসঙ্গে মোকাবেলার আহ্বান উপদেষ্টাদের। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খান মিম। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা। এদিকে আহতদের আজীবন চিকিৎসা, শিক্ষা ভাতা ও পুনর্বাসনের জন্য নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। আন্দোলনকারীদের দাবি বিবেচনাধীন জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সুচিকিৎসা নিশ্চিতে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আহতদের সুচিকিৎসায় ২৩২ কোটি টাকা বরাদ্দ পাশাপাশি আলাদা অধিদপ্তর গঠনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন সহ কয়েক দফা দাবিতে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। সকাল ১১টা থেকে শ্যামলীতে সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটে পড়েছেন নগরবাসী। আহতদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই তাদের সাথে একাত্মতা ঘোষণা করে অবরোধে অংশ নেন। বিক্ষুব্ধরা অভিযোগ করেন সরকার আহতদের সুচিকিৎসার নামে কালক্ষেপণ করছে। আর্থিক সহায়তা বৃদ্ধি সহ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পুনর্বাসন কাজ দ্রুত সময়ে শেষ করার দাবি জানান তারা। এর আগে একই দাবিতে শনিবার রাত ১১টার দিকে আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। আমি যে কবে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যে কবে ফিরবো এমন কোনো নিশ্চয়তা নাই। সে আইসা বাঙালি ডাক্তারের কথা হই না বলতেছে রাইট রাইট, এটা রাইট না বে রাইট, এটা তো সে দেখে নাই। এক এক সময় এক এক স্বপ্ন মূল্য দেখানো হচ্ছে আমাদেরকে, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, অনেকের সংসার চলছে না, হাসপাতালে ফলো আপ আসলে ভালো করে গুরুত্ব দিচ্ছে না। ৬ মাসের ভিতরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছি আমার নিজের অর্থায়নে, সরকারিভাবে আমি কোনো চিকিৎসা পাই নাই। এদিকে শনি ও রোববারে জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় ২০০ জনকে চিকিৎসা দিয়েছেন সিঙ্গাপুর থেকে আসা ৫ জন চক্ষু বিশেষজ্ঞ। প্রথম দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও দ্বিতীয় দিন ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে ৭-৮ জনকে সিঙ্গাপুরে পাঠানোর সুপারিশ করেছে বিদেশি চিকিৎসকরা। তবে আহতদের অনেকেই বিদেশে যাবার সুপারিশ না পেয়ে অসন্তোষ জানিয়েছেন। বিদেশিরা বলছে যে চোখের যে ডিপ আছে, যে বুলেটটা, এখন সিটি স্ক্যান ছাড়া তো এটা বলা যাচ্ছে না, সিটি স্ক্যান করার পর যা বলবো। আমরা চাচ্ছিলাম যে সেখানে যদি আমাদেরকে নিয়ে বেটার ট্রিটমেন্টের আওতায় এনে হয়তোবা আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এই প্ল্যানে আগাইলে পারে এটা ভালো হইতে পারে, এই ধরনের তেমন কিছু প্ল্যান দেয় না। আবার তারা যদি কোনো প্ল্যান দেয়ও, সেই প্ল্যানটা আসলে আমাদের এই দেশের ডাক্তাররা সেটা যে ফুলফিল যে প্রপারভাবে ওটাকে ফলো করে তাও করে না। আমরা রেজিস্ট্রেশন করেছি, আমরা কাউকে পিক অ্যান্ড চুজ করিনি। এটা রুগীদের যারা যারা চাইছে তাদেরকে দেখানো হয়েছে। যাকে ওরা বলতেছে সিঙ্গাপুর নিয়ে যেও না, কারণ ওইটা বলার পরেও কিছু রুগী বলে যে না আমাকে ওখানে যেয়ে বলতে হবে। সো 100% যে সবাই স্যাটিসফাইড হয়েছে বা হবে আমি এটা মনে করি না। আহতদের সেবায় বরাদ্দ ২৩২ কোটি টাকার মধ্যে ৩০ জনকে ২০ কোটি টাকা ব্যয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নীতিমালা অনুযায়ী নানান সুযোগ সুবিধার পাশাপাশি আহতদের চিকিৎসায় সরকার নির্ধারিত ক্যাটাগরি কারো পছন্দ না হলে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যোদ্ধাদের ক্যাটাগরি ভাগের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা এবং আজকে যেটা আমরা পেয়েছি সেখানে বলা আছে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আমরা এই দুটোকেই অ্যাড্রেস করছি। যদি কেউ নিজের তার ক্যাটাগরি চেঞ্জ করতে চান অথবা যদি আমাদের ক্যাটাগরি তৈরি করার কোনো বিজ্ঞান ভিত্তিক বিকল্প প্রস্তাব দেয়, এই দুটোই আমরা বিবেচনা করব। আমরা আশা করব যে তারা শান্ত থাকবেন। 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আহত যারা হয়েছেন ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। আহতদের মনস্তাত্ত্বিক অবস্থা মাথায় রেখে কাউন্সেলিং এর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও রাস্তা অবরোধ করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি পালন করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা 12টার দিকে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে গুলশান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু অ্যাম্বুলেন্স ও বিশ্ব ইজতেমার মুসল্লিদের গাড়ি ছাড়া সব গাড়ি ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নিলেই কেবল সড়ক ছাড়বেন তারা। এদিকে 5 দিন ধরে অনশনে থাকা 11 জন শিক্ষার্থীর মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা উত্তরের যতগুলো মানুষ আছে সবারই একটা প্রাণের দাবি যে মহাখালীতে একটা বিশ্ববিদ্যালয় হোক এবং তিতুমির কলেজ সেটার দাবিদার সম্পূর্ণরূপে। যেখানে জগন্নাথ হয়ে গিয়েছে সেখানে তিতুমিরের বিষয়ে তো আপোষ নেই। যান চলাচল না আটকালে কোনো আন্দোলন সফল হয় না। সেই ক্ষেত্রে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবির ক্ষেত্রে আমরা রাস্তা আপাতত ব্লকেট রাখছি। ব্লাড প্রেশার কমতে কমতে হয়তো ব্লাড প্রেশারটা এমন আশঙ্কাজনক মাত্রায় কমে যাবে যেখান থেকে হয়তো তার বড় বড় গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি, ব্রেইন, লিভার এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। অলরেডি সাজেশন করে দিছি, এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। এদিকে 7 কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার। সে কারণে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগারগাঁওয়ে একনিকের সভা শেষে একথা বলেন তিনি। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে। হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না। বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা মহাখালী বনানী সড়ক অবরোধ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শিক্ষা উপদেষ্টা তো জানিয়েছে এই তিতুমির নিয়ে সরকারের আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নেই, তো এখন কি করবেন শিক্ষার্থীরা? তাদের অবরোধে যান চলাচলে কতটা ভোগান্তি বাড়লো? উজ্জ্বল, শিক্ষা উপদেষ্টা এই ঘোষণা দেওয়ার পরেই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় যে তারা মহাখালী যে বনানী মহাখালী যে সড়কটি রয়েছে ঢাকার অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি তারা অবরোধ করার সিদ্ধান্ত নেয় এবং তিতুমির কলেজের গেটের সামনে তাদের বিকেল পর্যন্ত অবস্থান ছিল। এবং এই তিতুমির কলেজের গেট থেকে তারা বের হয়ে এই যে মহাখালীর যেই বাস স্ট্যান্ডের পরে যে আমতলী যে জায়গাটি এবং ফ্লাইওভারের নিচে তারা অবস্থান করছেন। এখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখন বসে রয়েছেন এবং তিতুমির কলেজের অনেক শিক্ষার্থীরা রয়েছেন। এবং যেটি হয়েছে যে তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, এর আগে তারা অনেকবার আন্দোলন করেছেন এবং বেশ কিছুদিন যাবত তারা লাগাতার আন্দোলন করছেন যে তারা তিতুমিরকে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় চান। এটি তাদের দীর্ঘদিনের দাবি এবং এই দাবিতেই মূলত তারা অনেক দিন থেকে আন্দোলন করছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকেও তাদেরকে অনেকবারই আশ্বাস এবং কথা দেওয়া হয়েছে যে এ নিয়ে সরকারের চিন্তাভাবনা কী রয়েছে সে বিষয়গুলো নিয়ে। আজকে শিক্ষা উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছেন যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার মতো কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। এই ঘোষণার পরে তারা আন্দোলন থেকে সরে না গিয়ে তারা আর আন্দোলন জোরালো করার জন্য তাদের কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণ থেকে সরে এসে তারা এই
মহাখালীর যে সড়কটি বনানী মহাখালীর যে সড়ক, এই সড়কে তারা অবস্থান নিয়েছে। যদিও এই যে তাদের অবস্থান, সেই অবস্থানে আশপাশে পুলিশ অবস্থান করছেন এবং তাদের অবস্থান শান্তিপূর্ণভাবেই চলছে। তারা এখানে সড়ক বন্ধ করে দিয়েছেন এবং সব সড়কের যান চলাচল এখন বন্ধ রয়েছে। এখান থেকে গুলশান একের দিকে যেতে যে সড়কটি, সেই সড়কের যান চলাচল বন্ধ করা হয়েছে। বনানীর দিকে যাওয়ার যেই সড়ক, সেটির চলাচল বন্ধ করা হয়েছে। বনানী থেকে মহাখালীর দিকে আসার যেই সড়ক, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এটি চৌরাস্তার একটি মোড়, সেই পুরো মোড়টি তারা এখানে আটকিয়ে দিয়েছেন এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের অবস্থানের কারণে তীব্র যানজটের শিকার এখানে সৃষ্টি হয়েছে। এবং একই সঙ্গে যারা দিন শেষে অফিসের কাজ শেষ করে বাসায় যারা ফিরছেন, নিজ নিজ গন্তব্যে যারা ফিরছেন, সেসব মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে। কারণ সন্ধ্যার পরেই তারা হঠাৎ করে এই সড়কটি বন্ধ করে দিয়েছে, যার কারণে এই সড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে। এবং এখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই ধারাবাহিকতায় তারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন এবং তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য বা তাদের কোনো আশ্বাস প্রশ্বাস বা তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করা পর্যন্ত তারা হয়তো এখানে অবস্থান করবেন। যদিও তাদের এর পরবর্তীতে কী কর্মসূচি রয়েছে, তারা কি করতে চান, সে বিষয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীরা সুনির্দিষ্ট করে কিছু বলেননি। এই হচ্ছে উজ্জ্বল এখানকার অবস্থা, যে শিক্ষার্থীরা মহাখালীতে অবস্থান করছেন এবং সকল সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। সংস্কারের নামে নির্বাচন অনুষ্ঠানে দেরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। বর্ষার আগেই ঢাকার 19টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করে আরও বলেন, সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি। এখন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক হয়ে খাল খনন ও উদ্ধার করবে। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শহরের জন্য হবে রোল মডেল। দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা। আরো জানাচ্ছেন সিউল আহমেদ। গত কয়েক দশক ধরে রাজধানীর খালগুলো দখল ও দূষণে পরিপূর্ণ, সাথে যোগ হয়েছিল অনিয়ম আর দুর্নীতি। দায়িত্ব নেওয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খাল দখল ও দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা। রোববার সকালে রাজধানীর বাউনিয়া খাল খননের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই ব্লু নেটওয়ার্কের কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট 21.14 কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। ইতিপূর্বে আমরা দেখেছি, এটা যদি অন্য কোনো সরকারের সময়ে নেওয়া উদ্যোগ হতো, তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই 2-3 বছর চলে যেত। কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি। এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।
আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব। এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার যোগাযোগ করা হলেও খাল খনন বা উদ্ধারে স্থানীয় প্রশাসন ছিল নীরব। তবে বর্তমান সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত এলাকাবাসী। আমরা এখন একটু আশাবাদী যে এবার হয়তো কাজ হতে পারে। আগে কাজ যখন শুরু হয়েছে তখন কিছু পলিটিক্যাল প্রেশারও ছিল। অবশ্যই সহযোগিতা করবো, কারণ এই খাল উদ্ধার হলে এখানে পরিবেশের উন্নতি হবে। আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন খাল খনন ও পুনরুদ্ধারের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল, তবে সেগুলো থেকে খুব একটা সুফল পায়নি নগরবাসী। তবে সাধারণ জনগণ বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নেই, তাই এই খাল খনন ও পুনরুদ্ধারের যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো সময় মতো শেষ হবে আর সুফল পাবে রাজধানীবাসী। সিউল আহমেদ, এখন, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় দোয়া করেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর। আরো জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ছবির এ চিত্র বলে দেয় তুরাগ তীর এক ভিন্ন ধর্মীয় আবহে মোড়ানো। সময় গড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত ততক্ষণে প্রস্তুত আখিরি মোনাজাতের জন্য। এদিন 160 একর ময়দান ছাপিয়ে মুসলমানরা আখিরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা, ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। ফজরের নামাজ শেষে আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান ও ইব্রাহিম দাওলা। তার কিছুক্ষণ পরে হালকা আমল সবে শেষ হয়েছে। আখিরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের আহমেদ। ক্ষমা প্রার্থনায় উম্মাহ দুহাত রবের দরবারে। তুরাগ পার তখন আমিন আমিন ধ্বনিতে মুখর, যে ধ্বনি শুধুমাত্র স্রষ্টার নিকট নিজেকে সমর্পণের। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, মানুষের মুক্তির লক্ষ্যে দিনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা হলো নবুয়তি কাজ। মোনাজাতে নিজ নিজ জীবনে কালিমা, নামাজ, এলেম, শাহাদা প্রতিষ্ঠায় রবের সাহায্য চেয়েছেন তারা। যত মুসল্লিগণ সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়েছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে যারা জমায়েত হয়েছে ওরা বিভিন্ন জেলায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় যাবে এই দিন প্রচারের উদ্দেশ্যে। যারা আসেনি তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়, এই জন্য যারা আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকটা মসজিদে জামাতে ওয়ালি সাথীরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের জিম্মাদারি। এইভাবেই ঘরে ঘরে দাওয়াত যদি পৌঁছে যায় ইনশাআল্লাহ, আমি না হোক আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবেই দাওয়াতের কাজ জারি থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এদিন মোনাজাত শেষে ঢাকার আশপাশের মুসল্লিরা নৌ, সড়ক, রেলযোগে নিজ নিজ বাড়ির পথ ধরেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সহজেই আন্তজেলার পরিবহনগুলো যাত্রীদের সেবা দিতে পেরেছে। আর রেলের 6 জোড়া মেইল, কমিউটার, লোকাল ট্রেন যাত্রীদের সেবায় বরাদ্দ রাখা হয়েছিল। এ সময় সরকারের সকল বাহিনীর প্রচেষ্টায় ফিরতি পথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে ইজতেমা ফেরত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। এবারও 64 জেলার জন্য কয়েক হাজার চিল্লার সাথী নিয়ে জামাত গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। তখন বাকি 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। 25 মিনিটের দীর্ঘ মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য সুখ শান্তি কামনা করা হয়েছে। মোনাজাতে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখলে পৃথিবীর সমস্ত জমিনের কোণে কালিমার পতাকা উড়তে থাকবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, পাচার হওয়া অর্থ যতটা সহজে দেশের বাইরে গেছে, ফিরিয়ে আনা ততটাই জটিল ও সময় সাপেক্ষ।
দুদক ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর পরামর্শ, সরকারের সম্মিলিত উদ্যোগ ও বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে পাচারের অর্থ ফেরত আনতে পারে। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর। আর জানাচ্ছেন জাহিদ হাসান। অর্থপাচার একটি জটিল ও সূক্ষ্ম আর্থিক অপরাধ। অর্থপাচার চিহ্নিত করা, সঠিক তথ্য উদ্ঘাটন, পাচারকারীদের আইনের আওতায় আনা চ্যালেঞ্জিং কাজ। কারণ অপরাধটি করা হয় সুকৌশলে। আমদানি রপ্তানি বড় প্রকল্পের কেনাকাটার আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 15 বছরে বিভিন্ন দেশে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে উঠে এসেছে। কমিটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণের 5 ভাগ টাকা পাচার হয়েছে। বিদেশি যত ঋণ ও বিনিয়োগ দেশে আসে তার দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। গত দেড় যুগে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বিচার করার। বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব ও বাস্তবসম্মত, এর জবাবে দুদকের আইনজীবী বলেন, লম্বা প্রক্রিয়া, তবে সম্ভব। লেগে থাকতে হবে সরকারকে। বাংলাদেশের বিচারে নির্দিষ্ট আদালত থেকে আগে প্রমাণ হতে হবে যে এই পরিমাণ টাকা এই এরার মাধ্যমে পাচার হয়েছে। বিচারে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই পাচার হয়েছে, তখন বিদেশে যে এই রায়টায় নিয়ে গিয়ে বিদেশি আদালতে আবার আরেকটা মামলা করতে হবে। তখন তারা আবার ওখান থেকে রায় দেবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আছে, এই আইনের মাধ্যমেই এই টাকাটা ফেরত আনা সম্ভব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম মনে করেন, শুধু আইন দিয়ে পাচারকৃত টাকা আনা যতটা সহজ বলা হচ্ছে ততটাই কঠিন। যেসব দেশে বেশি টাকা পাচার হচ্ছে তাদের সঙ্গে শক্তিশালী চুক্তি করা খুবই জরুরি। তার দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে, সে ওভাবে বিবেচনা করে, খুব সহজ নয়। আমেরিকা, কানাডা বা আপনার যুক্তরাজ্যের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের এই অর্থগুলোকে ফিরিয়ে আনার জন্য, যদি এগুলো অপরাধলব্ধ অর্থ হয়, সেই টাকাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, এই মর্মে আমাদের আসলে চুক্তি নাই বাংলাদেশের সাথে। বন্দি বিনিময় চুক্তি আছে না, এইভাবে একই আদলে আমাদেরকে অবৈধ টাকা প্রত্যার্পণ চুক্তি কিংবা এইরকম একটা চুক্তি করতে হবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের আলোকে পারস্পরিক সহায়তার মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী। বাংলাদেশ ব্যাংকের এখানে আইনে তার যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাগুলো চূড়ান্তভাবে এবং খুব শক্তির নিরিখে যে আই এম এ পাওয়ারফুল অর্গানাইজেশনস, তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর আলোকে আইনজীবীরা বলছেন, অর্থ পাচার রোধ করার জন্য যতটা ক্ষমতা ও সক্ষমতা দরকার তার পুরোটাই রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো নজির নেই। তবে সিঙ্গাপুর থেকে 2009 সালে একবার 930 কোটি টাকা ফেরত আনতে পেরেছিল সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। দেশজুড়ে নিরাপদ খাদ্যের অভাব ও খাদ্যে ভেজালের উদ্বেগের মধ্যেই পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ বিষয়ে ব্যবসায়ী নেতারা বাজারের অবকাঠামো উন্নয়ন ও যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়ে তুলে ধরেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা। বিস্তারিত জানাবেন তাসফিয়া উখরুস। ঘর থেকে বাহির কোথাও নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। ফুটপাত থেকে নামি দামি রেস্তোরাঁ, সবখানেই অস্বাস্থ্যকর আর মানহীন খাবারের ছড়াছড়ি। খাবারে মেশানো হয় ভেজাল, বিষাক্ত রং ও রাসায়নিক দ্রব্য, বাদ যায় না শিশু খাদ্য। আর এসব কারণে ঘটছে অপমৃত্যু, বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা। এ অবস্থায় খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে খাদ্যপণ্যের দাম ও বাজার তত্ত্বাবধানের কৌশল নিয়ে রাজধানীতে এক সেমিনারে বক্তারা বাজার মনিটরিং, আমদানি নির্ভরতা কমানো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কমিশন গঠনের প্রস্তাব সহ বাজার ব্যবস্থার উন্নয়নে জোর দেন। করেছিলাম আমার মাস্টার্সের কাজের জন্য। খুচরা বাজার নয়, বরং সব বাজারেই মনিটরিং এর প্রয়োজনীয়তা এবং বাজার সম্পর্কে সরকারের পর্যাপ্ত তথ্য থাকার উপর গুরুত্ব আরোপ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বাজার মনিটরিংটা আসলে করা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
একটা নর্মাল খুচরা দোকান, সেখানে গিয়ে হয়তো স্টুডেন্টরা একটা টিম করে সেখানে বাজার মনিটরিং করছে। মনিটরিং যেন লোক দেখানো না হয়, রুটিন ডিউটি যেন না হয়, মানে দরদ নিয়ে যে করা, এই দরদটা আমরা আমাদের জায়গা থেকে চাই। দীর্ঘমেয়াদী প্রি প্ল্যান নেয়া, যে আমরা কিভাবে এটা করতে পারি, এটা নেয়া এবং ইমপ্লিমেন্টেশনটা আমরা যেন দেখতে পাই, এটাই প্রত্যাশা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, বাজারের অবকাঠামোর উন্নয়ন না করা হলে পণ্যের দাম কমানো সম্ভব নয়। পাশাপাশি পণ্যের দাম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নীতিমালা পরিবর্তনের পাশাপাশি উৎপাদক এবং খুচরা দুই পর্যায়ে যৌক্তিক মূল্য নিশ্চিতের তাগিদ দেওয়া হয় সেমিনারে। আমাদের এই অবকাঠামোটা আসলে আমাদের নেই, যে এই 50-60 হাজার টন র ম্যাটেরিয়ালটা আনলোড করার জন্য। এগুলো আমাদের তখন এই গিয়ার ভ্যাসেলগুলো নিয়ে আসতে হয়, যে ভ্যাসেলগুলোর মধ্যে ক্রেন থাকে, এবং এগুলো আমাদের ছোট ছোট লাইটার্স ভ্যাসেলগুলো এগুলো আনলোড করে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয়। তো এই গিয়ার ভ্যাসেলের জন্য কিন্তু আমাকে এক্সট্রা একটা টাকা দিতে হচ্ছে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তাহলে এগুলো কিছু কিছু কারণ আছে যেগুলো শর্ট টার্মে সরকারের মনোযোগ দেওয়ার কথা, কিছু আছে লং টার্মে তার মৌলিক নীতিগত জায়গাগুলো সন্ধান করা, কিছু আছে মধ্যমেয়াদী কাজগুলো করতে হবে। তবে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রয়োজন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন বলেও জানান তিনি। আমরা রমজান সহ রমজান পরবর্তী বাজারে একটা প্রতিযোগী উপযুক্ত মূল্যে, যে আমাদের উদ্দেশ্য যে খাদ্য পণ্যের যে যৌক্তিক মূল্য যে অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা বসছি, আল্লাহর রহমতে আমরা আশা করি যে সেই জিনিসটাতে আমরা উপনীত হতে পারব। সেমিনারে খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত থেকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা গ্রহণের উপর গুরুত্ব দেন, যাতে ভবিষ্যতে পণ্যমূল্যের অস্থিতিশীলতা এড়ানো যায়। গভর্নেন্সটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, জানাবেন আজ মেলায় কয়টি নতুন বই এসেছে, আর এবার কি ধরনের বইয়ে শিক্ষার্থীদের আগ্রহ বেশি? উজ্জ্বল, এই যে অমর একুশে বইমেলা, এটিকে অনেকেই চেনে প্রাণের মেলা হিসেবে। এই যে প্রাণের মেলায় কিন্তু আজকে কর্মদিবস, কিন্তু মানুষের কিন্তু ঢল নেমেছে বলা যেতেই পারে। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে যে পাঠকরা এসেছেন, তার পাশাপাশি দর্শনার্থী, একই সাথে যারা লেখক আছেন, তাদের কিন্তু একটি সমারোহ আমি এখানে দেখতে পাচ্ছি, যারা কিনা পাঠক, প্রকাশক এবং একই সাথে যারা এখানে কিনতে এসেছেন, তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলে একটি বিষয় খুব দারুণভাবে লক্ষ্য করেছি, যে তারা এই যে আজ এবারে যে বইমেলাটি আছে, এটিকে নিয়ে কিন্তু হচ্ছে খুবই আশাবাদী। এবং তারা বলছেন, যারা প্রকাশক আছেন তারা বলছেন যে গতকাল প্রথম দিনে যেই ধরনের মানুষের ঢল নেমেছে, সেটি যদি ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তাহলে এবারের মেলাই হবে অন্যান্য বারের সব রেকর্ড ছাড়িয়ে বিক্রির দিক দিয়ে এগিয়ে যাবে। এছাড়াও আপনি যেটি বলছিলেন যে উজ্জ্বল, যে আজকের দিনে কিন্তু হচ্ছে মোট এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে মোট 13টি হচ্ছে বই বের হয়েছে, যদিও এটি আরো বাড়বে, কারণ আজকের দিনের 5টা পর্যন্ত মূলত এই প্রকাশের যেই তথ্যটি সেটি, কিন্তু এর পরবর্তীতে কিন্তু 6টার দিকে কিন্তু অনেকগুলো বই বের হয়, যেহেতু মানুষ বাড়ে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে মানুষও বাড়ে, সেই সাথে সাথে কিন্তু হচ্ছে বইয়ের যেই প্রকাশনার ব্যবস্থা সেটিও কিন্তু বাড়ে। এখানে যারা আছেন তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমি হাসি মুখ দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা কিন্তু হচ্ছে নিজের যে পছন্দের বইটি আছে সেটি কিন্তু খুঁজতে ব্যস্ত আছেন। আর এই মুহূর্তে যারা প্রকাশক আছে তারাও কিন্তু অনেকটাই ব্যস্ত, তাদের যেই পরিপূর্ণভাবে যেই বইগুলো আনার কথা সেগুলো কিন্তু এখনো এসে পৌঁছায়নি। অনেকেই বলছেন তাদের স্টলগুলো এখনো পরিপূর্ণভাবে সাজানো বাকি আছে, তারা কিন্তু সেটি নিয়েই আপাতত ব্যস্ত আছেন। তবে লেখকদের কথা যদি বলতে চাই, তারা কিন্তু এখনো অপেক্ষায় আছে, তাদের সেই লেখাটি কবে প্রকাশিত হবে সেই অপেক্ষায় কিন্তু অনেকেই আছে। তবে বেশিরভাগ লেখাই কিন্তু আসে 1 সপ্তাহ পরে, মানে মেলা শুরু হওয়ার 1 সপ্তাহ থেকে
2 সপ্তাহের মধ্যে। এর পরবর্তীতে যে লেখাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হচ্ছে কেবলমাত্র 13টি যেই তথ্যটি আমি আপনাকে দিলাম সেটি থেকে কিন্তু হচ্ছে অনেক বেশি বেড়ে দাঁড়ায় এবং সর্বমোট গত বছর থেকে শুরু করে বিগত বছরগুলোতে গড়ে 5,000-এরও বেশি বই কিন্তু প্রকাশিত হয়েছে। এবারও তার থেকে বেশি বই প্রকাশিত হবে, কারণ জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তরুণরা কিন্তু অনুপ্রাণিত হয়ে অনেক বই বের করবেন এবং সেই অনুযায়ী কিন্তু হচ্ছে প্রকাশকরাও প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বান্দরবানের লামা থেকে 7 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায় একটি খামার বাড়িতে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। এক পর্যায়ে সেখান থেকে 7 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। বাগান মালিক হেরালের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার খামারে কাজ করা শ্রমিকদের অপহরণ করা হয় বলে জানানো হয়। মেক্সিকো, কানাডা ও চীনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে, ফলে বাড়তে পারে মুদ্রাস্ফীতি। এমনটাই আশঙ্কা করছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ। আর ধীরে ধীরে ইউরোপ সহ বিশ্বের ছোট ছোট দেশগুলোর ট্রাম্পের শুল্ক নীতির বেড়াজালে আটকে যাবে বলেও শঙ্কা অনেকের। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বহরে সবচেয়ে আলোচিত সমালোচিত ইস্যু হচ্ছে উচ্চ হারের শুল্ক নীতি। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের, আর চীনের ক্ষেত্রে তা 10%। ট্রাম্পের এই নীতি নাড়িয়ে দিতে যাচ্ছে গোটা বিশ্বের বাণিজ্যিক ব্যবস্থা, প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। এ নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, কানাডা, মেক্সিকো ও চীন দিয়ে খেলা শুরু করেছেন ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে এক এক করে ইউরোপ ও বিশ্বের ছোট ছোট দেশগুলো পড়তে পারে মার্কিন শুল্ক নীতির বেড়া জালে। এর পক্ষের যুক্তিতে বলা হয়, এই 3 দেশের উপর শুল্ক আরোপের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেননি ট্রাম্প। একবার বলছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়াতে তার এই সিদ্ধান্ত, আরেকবার বলছেন কূটনৈতিক টানাপোড়েন মোকাবেলায় এসব দেশের উপর উচ্চ হারে আমদানি কর বসিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্বের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? অর্থনীতিবিদদের মতে, মার্কিন শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্বের উপর নেতিবাচক প্রভাব পড়বে। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে প্রায় নিশ্চিতভাবেই মুদ্রাস্ফীতি হবে বলে আশঙ্কা নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজের। দ্য গার্ডিয়ানকে দিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সুচিকিৎসার দাবিতে সড়কে অভ্যুত্থানের আহতরা, ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আজীবন চিকিৎসা সহ নানা সুবিধা দিতে হচ্ছে নীতিমালা। 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, তিতুমির নিয়ে আলাদা পরিকল্পনা নেই জানালেন শিক্ষা উপদেষ্টা। সড়কে আজও শিক্ষার্থীরা। নির্বাচনের দেরি হলে ফের জেকে বসতে পারে স্বৈরাচার। সংস্কার বাস্তবায়নে ভোটের বিকল্প নেই বললেন তারেক রহমান। বর্ষার আগে ঢাকার 6টি খাল সংস্কার শুরু। পুনরুদ্ধারে বাধা এলে একসঙ্গে মোকাবেলার আহ্বান উপদেষ্টাদের। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।